আমার ভাই অনির্বাণ আমার হাতে একটি লাল গোলাপ দিয়ে বলল, রূপা, তোমার চোখের গভীরতা আমাকে ডুবিয়ে দেয়। আমি তোমাকে বোন হিসেবে নয়, আমার প্রেমিকা হিসেবে দেখি। আমার শরীর অদ্ভুত শিহরণে কেঁপে উঠল গু। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অনির্বাণের চোখে আমি দেখছি এক অদ্ভুত আবেগ, যা এতকাল ভাইয়ের চোখে দেখিনি। তার দৃষ্টি আমাকে আচ্ছন্ন করছে, যেন সে আমার ভেতরেও দেখতে পাচ্ছে। আমি এতকাল ভাবতাম ভাইয়ের প্রতি আমার এই অনুভূতি শুধু আমারই, কিন্তু আজ বুঝলাম সেও আমাকে ওইভাবে দেখে। কিভাবে এটা সম্ভব অনির্বাণ? আমি ফিসফিস করে জিজ্ঞাসা করলাম। আমরা তো একই রক্তের, একই মায়ের সন্তান গু। অনির্বাণ আমার হাত নিজের বুকে চেপে ধরল। তার হৃদয়ের স্পন্দন আমি অনুভব করতে পারছি, দ্রুত, উত্তেজিত। রূপা, এ ভালোবাসা রক্তের সম্পর্কের মধ্যে। আমরা পূর্বজন্মে স্বামী স্ত্রী ছিলাম, এজন্মে ভাইবোন হয়ে জন্মেছি। কিন্তু আমাদের আত্মার মিলন কেউ আটকাতে পারবে না গে। আমি কাপা হাতে গোলাপটি নিলাম। অদ্ভুত ব্যাপার, এই গোলাপের সুগন্ধে আমার মনে হচ্ছে যেন আমি আগেও এই সুগন্ধ পেয়েছি, অনেক জন্ম আগে, যখন অনির্বাণ আমাকে প্রথম ভালোবাসার কথা বলেছিল। অনির্বাণ আমার চিবুকে হাত রাখল, আমার মুখটা উপরের দিকে তুলে ধরল। রূপা, তুমি কি আমাকে বিশ্বাস করো? তুমি কি তোমার ভেতরেও সেই একই আকর্ষণ অনুভব করো যা আমি করি? আমার চোখ ছলছল করে উঠল। কতকাল ধরে আমি এই অনুভূতি লুকিয়ে রেখেছি, নিজের কাছে অস্বীকার করেছি। হ্যাঁ, আমি ফিসফিস করে বললাম। আমি তোমাকে ভাই হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে দেখি অনির্বাণ। এই অনুভূতি নিয়ে আমি স্বয়ং যুদ্ধ করেছি, কিন্তু হেরে গেছি গু। অনির্বাণের চোখে আমি দেখলাম প্রচণ্ড আবেগ। সমাজের চোখে এটা অপরাধ রূপা। কিন্তু আমাদের হৃদয় জানে এটাই আমাদের নিয়তি। আমি জানি আমরা কোনো দিন সাধারণ স্বামী স্ত্রী হতে পারব না, কিন্তু আমরা একসাথে থাকতে পারি, একে অপরকে ভালোবাসতে পারি। আমার বুকের ভেতরে এক অদ্ভুত অনুভূতি জাগল, ভয়, আশঙ্কা, উত্তেজনা আর অবর্ণনীয় সুখ। কিন্তু কিভাবে সম্ভব অনির্বাণ? লোকে কি বলবে? অনির্বাণ আমার চুলে হাত বুলাল। আমরা এখান থেকে চলে যাব, এমন জায়গায় যেখানে কেউ আমাদের চিনে না। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমাদের সত্যিকারের পরিচয় কেউ জানবে না গে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তুমি কি সত্যিই এতদূর যেতে প্রস্তুত অনির্বাণ? তোমার জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত রূপা। তোমার কাছে থাকার জন্য আমি সব ত্যাগ করতে পারি, আমার চাকরি, আমার বন্ধুবান্ধব, এমনকি আমার পরিচয়ও। আমার চোখে জল এসে গেল। আমি অনির্বাণের বুকে মুখ লুকালাম। আমাদের সামনে এক অজানা ভবিষ্যৎ, তবুও আমি জানি অনির্বাণের হাত ধরে আমি যে কোনো ঝড়ের মধ্যে দিয়ে যেতে পারব। অনির্বাণ আমার আঙুলের ফাঁকে আঙুল রাখল। আমরা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি। চারদিকে কালো মেঘের গর্জন। রূপা, আমি একটা ঘর ভাড়া করেছি শহরের অন্য প্রান্তে। সেখানে কেউ আমাদের চিনবে না। আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব গো। আমি তার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। কিন্তু আমাদের পরিবার? মা বাবা? তাদের কি বলবো? অনির্বাণ জবাব দিল, বলবো আমি চাকরির জন্য শহরের অন্য প্রান্তে যাচ্ছি, আর তুমি তোমার কলেজের কাছাকাছি থাকতে আমার সাথে যাচ্ছ। তারা কিছু সন্দেহ করবে না গি। আমার বুকের ভেতর কাঁপুনি অনুভব করলাম। এ কেমন পাগলামি! কিন্তু আমি কি এর বাইরে যেতে পারি? কতদিন ধরে এই অনুভূতি আমার ভেতরে জমেছিল। আমি মাথা নাড়লাম। আমি তোমার সাথে যাব অনির্বাণ গু। তখনই আকাশে বিদ্যুৎ চমকাল। পরক্ষণেই প্রবল বৃষ্টি শুরু হল। আমরা দুজনেই ভিজে গেলাম। অনির্বাণ আমাকে জড়িয়ে ধরল। বৃষ্টির মধ্যে তার ঠোঁট আমার ঠোঁটের কাছে এল। আমি চোখ বন্ধ করলাম। হঠাৎ দমকা হাওয়ায় ছাদের দরজা জোরে বন্ধ হয়ে গেল। আমরা দুজনেই চমকে উঠলাম। অনির্বাণ দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজা আটকে গেছে। আমরা আটকা পড়ে গেছি রূপা, সে ফিরে এসে বলল। বৃষ্টি কমলে আমরা চিৎকার করে কাউকে ডাকব। আমি থকথক করে কাঁপছিলাম। আমার পোশাক ভিজে স্বচ্ছ হয়ে গেছে। অনির্বাণ তার শার্ট খুলে আমার কাঁধে জড়াল। তুমি ঠান্ডা লাগিয়ে ফেলবে রূপা গু। আমি তার শরীরের উষ্ণতা অনুভব করলাম। আমি তার বুকে মাথা রাখলাম। বৃষ্টি ক্রমশ জোরে পড়ছিল। হঠাৎ আমার মনে হল কে যেন আমাদের দেখছে।
চমকে উঠে আমি চারদিকে তাকালাম। কি হয়েছে রূপা? অনির্বাণ জিজ্ঞাসা করল। মনে হচ্ছে কেউ আমাদের দেখছে, আমি ফিসফিস করলাম। অনির্বাণ চারদিকে তাকাল। কেউ নেই রূপা গু। কিন্তু আবার সেই অনুভূতি। আমি ঘুরে দেখলাম। এবার আমি দেখতে পেলাম সামনের বাড়ির ছাদে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, এক হাতে দূরবীন। অনির্বাণ ওখানে! আমি সভয়ে চিৎকার করে উঠলাম। অনির্বাণ সেদিকে তাকাতেই সেই মূর্তি অদৃশ্য হয়ে গেল। কিছু দেখতে পাচ্ছি না রূপা গি। সত্যি কেউ ছিল, অনির্বাণ আমাদের দেখছিল গু। অনির্বাণ আমাকে জড়িয়ে ধরল। কেউ জানতে পারলে আমাদের বিপদ হবে। আমাদের আজ রাতেই চলে যেতে হবে গু। আমি তার বুকে মুখ লুকালাম। এ কি পাগলামি আমার! কত বড় ঝুঁকি নিতে যাচ্ছি আমি। কিন্তু অনির্বাণের সাথে থাকার আকাঙ্ক্ষা আমাকে পাগল করে তুলছে। বৃষ্টি ক্রমশ কমতে শুরু করল। অনির্বাণ বলল, রূপা, আমরা রাত 1:00টায় বাড়ি থেকে বেরিয়ে যাব। তুমি প্রস্তুত থেকো ঘো। আমি মাথা নাড়লাম। কিন্তু কে আমাদের দেখছিল, অনির্বাণ? আমি ভয় পাচ্ছি গু। কেউ না রূপা। বৃষ্টির মধ্যে ভুল দেখেছ। চিন্তা করো না গে। কিন্তু আমি নিশ্চিত যে কাউকে দেখেছিলাম। আমার মনে অজানা ভয় দানা বাঁধতে লাগল। কে সেই লোক? সে কি আমাদের চিনে? ছাদের দরজায় জোরে ধাক্কা দিয়ে আমরা দরজা খুলে ফেললাম। দুজনে ভিজে সপস্পে অবস্থায় নিচে নামলাম। বাবা মা বাড়িতে ছিলেন না, বাইরে গেছেন। এটাই ভালো হয়েছে, না হলে আমাদের অবস্থা দেখে তারা প্রশ্ন করতেন। তুমি পোশাক বদলে নাও, অনির্বাণ বলল। আমি তোমার জন্য গরম চা বানাচ্ছি গু। আমি আমার ঘরে গেলাম। জানালা দিয়ে বাইরে তাকাতেই আবার সেই অনুভূতি। কেউ যেন আমাকে দেখছে। আমি জানালা বন্ধ করে দিলাম, পর্দা টেনে দিলাম। আমি পোশাক বদলে ফেললাম। হঠাৎ আমার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। আমি ফোন ধরলাম। ওপার থেকে কেউ কিছু বলল না, শুধু শ্বাসপ্রশ্বাসের শব্দ শোনা গেল। কে? আমি জিজ্ঞেস করলাম। ওপাশে ফোন কেটে গেল। আমার হৃৎপিণ্ড জোরে ধুকপুক করতে লাগল। কে ফোন করেছিল? কেন? আমি দ্রুত নিচে নেমে এলাম। অনির্বাণ রান্নাঘরে ছিল। কে ফোন করেছিল রূপা? তুমি কিভাবে জানলে কেউ ফোন করেছে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। আমিও একটা ফোন পেয়েছি, কেউ কথা বলেনি গি। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কে করতে পারে এমন ফোন? অনির্বাণ আমার হাত ধরল। যেই হোক, আমরা রাতে চলে যাচ্ছি। তখন আর কেউ আমাদের খুঁজে পাবে না গি। অনির্বাণ আমাকে চা দিল। আমি চায়ে চুমুক দিলাম। গরম চা আমার শরীরকে উষ্ণ করল। অনির্বাণ আমার সামনে বসল। তার চোখে আমি দেখলাম ভালোবাসা আর কিছুটা উদ্বেগ। তুমি কি সত্যিই আমার সাথে যাবে রূপা? এত বড় ঝুঁকি নিতে প্রস্তুত? আমি অনির্বাণের হাত ধরলাম। হ্যাঁ, অনির্বাণ। আমি তোমার সাথে যাব। তোমাকে ছাড়া আমি থাকতে পারব না গি। অনির্বাণ আমার হাত ধরে ঠোঁটে ছুঁয়ে দিল। তখনই দরজায় বেল বাজল। আমরা দুজনেই চমকে উঠলাম। কে আসতে পারে এই বৃষ্টির মধ্যে? বাবা মাও তো এত তাড়াতাড়ি ফিরবেন না। অনির্বাণ দরজার দিকে এগিয়ে গেল। আমিও তার পিছু নিলাম। অনির্বাণ দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে আমার বুক ধুকপুক করে উঠল। সে ছিল অনুপম। অনুপম ছিল আমাদের প্রতিবেশী, একজন নতুন লেখক। গত কয়েক মাস ধরে সে আমাদের বাড়িতে আসা যাওয়া করছে। অনুপম ছোটখাটো কয়েকটি গল্প প্রকাশ করেছে এবং একটি উপন্যাস লিখছে। অনুপম আমাদের বাড়িতে প্রায়ই আসে আমার বাবার সাথে সাহিত্য নিয়ে আলোচনা করতে। বাবাও একজন লেখক, অবসরপ্রাপ্ত অধ্যাপক। আমি জানি অনুপম আমাকে পছন্দ করে। তার চোখে আমি ভালোবাসার ছাপ দেখেছি। কিন্তু আমি তাকে কখনো উৎসাহ দেইনি। অনুপম কি আমাদের ছাদের দৃশ্য দেখেছে? সেই কি সেই ফোন করেছিল? অনুপম, তুমি এই বৃষ্টির মধ্যে? অনির্বাণ জিজ্ঞাসা করল। অনুপম অনির্বাণকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকল। তার চোখে আমি অদ্ভুত দৃষ্টি দেখলাম। হ্যাঁ, তোমাদের বাবা আমাকে একটা বই দেবেন বলেছিলেন গু। বাবা মা বাড়িতে নেই। তারা বাইরে গেছেন, আমি বললাম। অনুপম আমার দিকে তাকাল। তার চোখে আমি দেখলাম এক ধরনের ঘৃণা। তাহলে আমি পরে আসব উ। সে চলে যাচ্ছিল, কিন্তু দরজা থেকে ঘুরে বলল, তোমরা দুজন কি ছাদে ছিলে? আমি দেখলাম তোমরা বৃষ্টিতে ভিজছিলে গু। আমার রক্ত হিম হয়ে গেল।
অনুপমই কি সেই ছায়ামূর্তি ছিল যাকে আমি দেখেছিলাম? অনির্বাণ স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ, আমরা বৃষ্টিতে ভিজছিলাম। রূপা বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করে কি? অনুপম অদ্ভুতভাবে হাসল। আমি জানি রূপা কি পছন্দ করে, কি সে বাইরে চলে গেল। অনির্বাণ দরজা বন্ধ করে দিল। সে আমাদের দেখেছে রূপা গু। আমি মাথা নাড়লাম। সেই ছিল ওই ছায়ামূর্তি। সেই আমাদের ফোন করেছে গি। আমাদের আজ রাতেই চলে যেতে হবে রূপা, অনির্বাণ বলল। অনুপম আমাদের ফাঁসিয়ে দিতে পারে গি। আমি অনির্বাণের চোখে চোখ রাখলাম। তুমি কি ভয় পাচ্ছ অনির্বাণ? না, আমি ভয় পাচ্ছি না। আমি শুধু তোমাকে হারাতে চাই না গি। আমি অনির্বাণকে জড়িয়ে ধরলাম। তুমি আমাকে কখনো হারাবে না। আমরা একসাথে থাকবই। রাত 9টা। আমি আমার ব্যাগ প্যাক করছি। অনির্বাণ বলেছে শুধু জরুরি জিনিসপত্র নিতে। আমি কিছু পোশাক, টয়লেট্রি আর কয়েকটা বই নিলাম। আমি আমার ডায়েরিটাও নিলাম। অনির্বাণের জন্য আমার বহু গোপন কথা লেখা আছে সেই ডায়েরিতে। অনির্বাণ আমার ঘরে এলো। প্রস্তুত? আমি মাথা নাড়লাম। হ্যাঁ গু। বাবা মা 1-0টার পর ফিরবেন। আমরা এখন বেরিয়ে পড়ব। আমি মাথা নাড়লাম। আমরা দুজনে বাড়ি থেকে বেরিয়ে এলাম। গেট দিয়ে বেরোতেই একটা গাড়ি এসে আমাদের সামনে থামল। আমরা ভয়ে পাথর হয়ে গেলাম। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো অনুপম। তোমরা কোথায় যাচ্ছ? সে জিজ্ঞাসা করল। আমরা গুই। অনির্বাণ কথা খুঁজে পাচ্ছিল না। তোমরা পালাচ্ছ তাই না? অনুপম জিজ্ঞাসা করল। তার চোখে একটা অদ্ভুত উল্লাস। না, আমরা পালাচ্ছি না, অনির্বাণ দৃঢ় স্বরে বলল। আমি আমার বন্ধুর বাসায় যাচ্ছি, রূপাও আমার সাথে যাচ্ছে গি। অনুপম হাসল। আমি সব জানি অনির্বাণ। আমি তোমাদের দেখেছি ছাদে। তোমরা কি করছিলে সেটাও দেখেছি। আমার পা কাঁপতে শুরু করল। তুমি আমাদের কি দেখেছ অনুপম? তোমাদের অস্বাভাবিক সম্পর্ক রূপা। ভাইবোন হয়ে তোমরা। বেশি বাড়াবাড়ি করো না অনুপম, অনির্বাণ তার কথা কেটে দিয়ে বলল। তুমি যা ভাবছ তা নয়। আমি কিছুই ভাবছি না, অনির্বাণ অনুপম চাবি ঘুরিয়ে তার গাড়ি স্টার্ট দিল। আমি শুধু তোমাদের কিছু দেখাতে চাই। তোমরা আমার গাড়িতে উঠে পড়ো। আমরা কোথাও যাব না তোমার সাথে, আমি জোরে বললাম। তাহলে আমি এখনই তোমাদের বাবা মাকে ফোন করে সবকিছু বলে দেব। অনুপম তার ফোন বের করল। অনির্বাণ ও আমি একে অপরের দিকে তাকালাম। আমাদের কোনো উপায় ছিল না। ঠিক আছে, অনির্বাণ বলল। আমরা তোমার সাথে যাব। আমরা অনুপমের গাড়িতে উঠলাম। সে গাড়ি স্টার্ট দিল। তোমরা আমাকে একেবারে ভুল বুঝেছ, সে বলল। আমি তোমাদের সাহায্য করতে চাই। সাহায্য? কিভাবে? আমি জিজ্ঞাসা করলাম। আমি তোমাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তোমরা নিরাপদে থাকতে পারবে। আমি অনির্বাণের দিকে তাকালাম। তার চোখেও আমি দেখলাম বিস্ময়। অনুপম গাড়ি চালিয়ে শহরের বাইরের দিকে যেতে শুরু করল। আমি ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠলাম। আমরা কোথায় যাচ্ছি অনুপম? ধৈর্য ধরো রূপা। অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব। আমরা শহরের প্রান্ত পেরিয়ে গেলাম। সামনে একটা গভীর জঙ্গল। গাড়ি একটা সরু রাস্তা ধরে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। আমি ভয়ে অনির্বাণের হাত চেপে ধরলাম। তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ অনুপম? অনির্বাণ জিজ্ঞাসা করল। আমার একটা কুটির আছে এই জঙ্গলের মধ্যে। আমি সেখানে নিয়ে যাচ্ছি তোমাদের। রাস্তা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছিল। গাড়ি ঝাঁকুনি খাচ্ছিল। অবশেষে একটা ছোট কাঠের কুটিরের সামনে গাড়ি থামল। চারদিকে গভীর জঙ্গল, কোথাও কোনো আলো নেই। নামো, অনুপম বলল। আমরা গাড়ি থেকে নামলাম। জঙ্গলের নিস্তব্ধতা আমার মনে ভয় ধরিয়ে দিল। অনুপম কুটিরের দরজা খুলল। ভেতরে আলো জ্বলল। অনুপম আমাদের ভেতরে যেতে ইশারা করল। কুটিরের ভেতরটা সুন্দর করে সাজানো। একটা ছোট লিভিং রুম, একটা ছোট রান্নাঘর, আর একটা বেডরুম। তোমরা এখানে থাকবে, অনুপম বলল। কেউ তোমাদের খুঁজে পাবে না এখানে। আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। কেন তুমি আমাদের সাহায্য করছ অনুপম? অনুপম হাসল। কারণ আমি তোমাদের গল্প লিখতে চাই রূপা। আমাদের গল্প? অনির্বাণ জিজ্ঞাসা করল। অনুপম সোফায় বসে পড়ল। আমি একটা বই লিখছি, একটা উপন্যাস।
সেই উপন্যাসের বিষয়বস্তু হল দুই ভাইবোনের মধ্যে নিষিদ্ধ প্রেম। তোমাদের দেখে আমার উপন্যাসের গল্প সত্যি হয়ে গেছে কি? আমার মুখ দিয়ে কথা বেরোল না। অনির্বাণ অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তোমরা এখানে থাকবে আর আমি তোমাদের ছবি তুলব, তোমাদের কথা রেকর্ড করব। এগুলো আমার বইয়ের ভিত্তি হবে কি? তুমি পাগল? অনির্বাণ চিৎকার করে উঠল। আমরা তোমার পরীক্ষার বিষয় নই। অনুপম শান্তভাবে বলল, তাহলে আমি পুলিশে ফোন করব এবং বলব যে তোমরা অপহরণ করেছ আমাকে। আমার কথা কে বিশ্বাস করবে? একজন বিখ্যাত লেখক নাকি দুই ভাইবোন যারা নিষিদ্ধ প্রেমে জড়িয়ে পড়েছে? আমরা হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এছাড়া এই কুটিরের বাইরে 5 মাইলের মধ্যে কোনো মানুষ নেই। তোমরা ইচ্ছে করলেও পালাতে পারবে না। অনুপম উঠে দাঁড়াল। আমি কাল সকালে আসব। ততক্ষণে তোমরা ভেবে রাখো তোমরা সহযোগিতা করবে কি না। অনুপম কুটির থেকে বেরিয়ে গেল। বাইরে গাড়ি স্টার্ট দেবার শব্দ পেলাম। অনির্বাণ, আমরা এখন কি করব? আমি কাঁদতে শুরু করলাম। অনির্বাণ আমাকে জড়িয়ে ধরল। চিন্তা করো না রূপা, আমরা একটা উপায় বের করব। অনির্বাণ কুটিরের চারদিকে ঘুরে দেখল। দরজা জানালা সব মজবুত, ভাঙা সম্ভব নয়। আমরা সারা রাত জেগে কাটালাম। সকাল হতেই অনুপম ফিরে এলো। তার হাতে একটা ক্যামেরা ও ল্যাপটপ। তোমরা কি সিদ্ধান্ত নিয়েছ? সে জিজ্ঞাসা করল। অনির্বাণ দৃঢ় স্বরে বলল, আমরা তোমার সাথে সহযোগিতা করব না অনুপম। তুমি যা খুশি করো। অনুপম হাসল। আমি জানতাম তোমরা এরকম বলবে, তাই আমার প্ল্যান বি আছে। সে তার পকেট থেকে একটা সিরিঞ্জ বের করল। এটা একটা ট্রুথ সিরাম। এটা দিলে তোমরা সত্যি কথা বলবে, চাইলেও মিথ্যা বলতে পারবে না। অনির্বাণ আমাকে নিজের পিছনে ঠেলে দিল। দূরে থাকো আমাদের থেকে। অনুপম ঘরের মধ্যে ঘুরতে লাগল। তোমাদের জানা উচিত আমি শুধু লেখক নই, আমি একজন সাইকিয়াট্রিস্টও। আমি মানব মনের গভীর রহস্য জানি, বিশেষ করে নিষিদ্ধ আকর্ষণের রহস্য। হঠাৎ অনুপম অনির্বাণের দিকে ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হল। আমি চিৎকার করে উঠলাম। অনুপম অনির্বাণকে ধাক্কা দিয়ে ফেলে দিল, তারপর সিরিঞ্জটা তার বাহুতে ঢুকিয়ে দিল। অনির্বাণ, আমি ছুটে গেলাম তার কাছে। অনুপম হাসতে লাগল। এবার তোমার পালা রূপাগু। আমি ভয়ে পিছু হটতে লাগলাম। হঠাৎ অনুপম আমার দিকে ছুটে এলো। আমি পিছিয়ে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম। অনুপম আমার উপর ঝাঁপিয়ে পড়ল, সিরিঞ্জটা আমার বাহুতে ঢুকিয়ে দিল। আমি অনুভব করলাম একটা গরম তরল আমার শিরায় ঢুকে যাচ্ছে। আমার মাথা ঘুরতে লাগল। চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি একটা চেয়ারে বসে আছি। আমার হাত পা বাঁধা। সামনে অনির্বাণও একই অবস্থায় বসে আছে। অনুপম আমাদের মাঝখানে একটা টেবিল নিয়ে বসে আছে। টেবিলের উপর একটা ক্যামেরা ও একটা রেকর্ডার। এবার আমরা শুরু করব, অনুপম বলল। আমি তোমাদের কিছু প্রশ্ন করব। তোমরা সত্যি উত্তর দেবে। যদি মিথ্যা বলার চেষ্টা করো, তোমাদের শরীর বেদনায় ছটফট করবে। অনুপম ক্যামেরা ও রেকর্ডার চালু করল। প্রথম প্রশ্ন, অনির্বাণ, তুমি কি তোমার বোনকে ভালোবাসো? রোমান্টিক ভালোবাসা? অনির্বাণ চোখ বন্ধ করে ফেলল। আমি দেখলাম তার শরীর কাঁপছে, যেন সে মিথ্যা বলার চেষ্টা করছে। না, অনির্বাণ চিৎকার করে উঠল। আমি তাকে রোমান্টিকভাবে ভালোবাসি না। অনুপম হাসল। দেখা, ওষুধটা কাজ করছে। তুমি মিথ্যা বলার চেষ্টা করলে তোমার শরীরে বেদনা হবে। আমি মিথ্যা বলছি না, অনির্বাণ হাঁপাতে হাঁপাতে বলল। আমি রূপাকে রোমান্টিকভাবে ভালোবাসি না। অনুপম বিস্মিত হয়ে তাকাল। তাহলে ছাদে যা দেখেছি সেটা ছিল একটা নাটক, অনির্বাণ বলল। আমরা অভিনয় করছিলাম। অনুপম এবার আমার দিকে তাকাল। রূপা, তুমি কি অনির্বাণকে রোমান্টিকভাবে ভালোবাসো? আমি মাথা নাড়লাম। না, আমি তাকে ভাই হিসেবেই ভালোবাসি। তাহলে ছাদে তোমরা কি করছিলে? আমরা অভিনয় করছিলাম, আমি বললাম। আমাদের ড্রামা ক্লাবের জন্য। অনুপম গোঙানি দিল। তোমরা অভিনয় করছিলে? অনির্বাণ হাসল। হ্যাঁ, অভিনয়। আমরা তোমাকে দেখেছিলাম অনুপম। আমরা জানতাম তুমি আমাদের দেখছ, তাই আমরা একটা গেম খেলছিলাম। কিন্তু তোমরা পালাচ্ছিলে। অনুপম বিটবিট করল। কারণ আমরা জানতাম তুমি আমাদের পিছু নিয়েছ, আমি বললাম।
আমরা আসলে তোমার উপর একটা প্র্যাঙ্ক করছিলাম গে। প্র্যাঙ্ক? অনুপম অবাক হয়ে জিজ্ঞাসা করল। অনির্বাণ মাথা নাড়ল। হ্যাঁ, প্র্যাঙ্ক। আমরা জানি তুমি একটা উপন্যাস লিখছ ভাইবোনের মধ্যে নিষিদ্ধ ভালোবাসা নিয়ে। তুমি প্রায়ই আমাদের বাড়িতে আসো আর তোমার বইয়ের কথা বলো। আমরা ভাবলাম তোমাকে একটু উত্তেজিত করে দেব গু। অনুপম উঠে দাঁড়াল। তোমরা মিথ্যা বলছ। আমরা মিথ্যা বলছি না, আমি দৃঢ় স্বরে বললাম। তোমার ট্রুথ সিরামই তো প্রমাণ করছে আমরা সত্যি বলছি গি। অনুপম ঘরের মধ্যে পায়চারি করতে লাগল। না না না, এটা সম্ভব নয়। আমি তোমাদের দেখেছি। তুমি দেখেছ আমাদের অভিনয়, অনির্বাণ শান্তভাবে বলল। আমরা জানতাম তুমি আমাদের দেখছ, তাই আমরা অভিনয় করছিলাম গু। অনুপম আমাদের দিকে তাকাল। তার চোখে বিভ্রান্তি। তাহলে তোমরা পালাচ্ছিলে কেন? কারণ আমরা আসলে বাবা-মার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছিলাম, আমি বললাম। আগামীকাল তাদের বিবাহবার্ষিকী। আমরা তাদের জন্য একটা পার্টি প্ল্যান করছিলাম আমাদের বন্ধুর বাড়িতে গু। অনুপম ক্যামেরা বন্ধ করে দিল। তারপর রেকর্ডারও। তার হাত কাঁপছিল। আমি তোমাদের ভুল বুঝেছি, সে বিটবিট করল। হ্যাঁ, তুমি আমাদের ভুল বুঝেছ, অনির্বাণ বলল। এবার আমাদের ছেড়ে দাও, অনুপম ঘু। অনুপম ধীরে ধীরে আমাদের বাঁধন খুলে দিল। আমি দুঃখিত, সে বলল। আমরা উঠে দাঁড়ালাম। আমার পা টলমল করছিল। তুমি আমাদের এখান থেকে নিয়ে যাবে, অনির্বাণ অনুপমকে বলল। এবং কখনো আমাদের সম্পর্কে কারো কাছে কিছু বলবে না গি। অনুপম মাথা নাড়ল। আমি তোমাদের নিয়ে যাব। তোমরা যেখানে যেতে চাও। আমরা অনুপমের গাড়িতে উঠলাম। সে গাড়ি স্টার্ট দিল। তোমরা কোথায় যেতে চাও? সে জিজ্ঞাসা করল। আমাদের বাড়িতে, অনির্বাণ বলল। অনুপম গাড়ি শহরের দিকে চালাল। আমার মাথা এখনো ঝিমঝিম করছিল। অনির্বাণ আমার হাত ধরে আছে। গাড়ি যখন শহরে প্রবেশ করল, অনির্বাণ হঠাৎ বলল, এখানে থামাও। অনুপম গাড়ি থামাল। কেন? এটা তো তোমাদের এলাকা নয় গে। আমরা এখানেই নামব, অনির্বাণ বলল। তুমি চলে যাও। আমরা গাড়ি থেকে নামলাম। অনুপম একবার আমাদের দিকে তাকাল, তারপর গাড়ি নিয়ে চলে গেল। এখন আমরা কি করব? আমি জিজ্ঞাসা করলাম। অনির্বাণ আমার দিকে তাকাল। আমরা পুলিশে যাব, রূপা। অনুপম আমাদের অপহরণ করেছে। এটা একটা অপরাধ। কিন্তু কেউ বিশ্বাস করবে না আমাদের কথা, আমি বললাম। ওষুধের প্রভাব এখনো আমার মাথায় আছে গি। রূপা, মনে করো। অনুপম আমাদের ওষুধ দিয়েছে, আমাদের বেঁধে রেখেছে। এগুলো অপরাধ। আমাদের অবশ্যই পুলিশে যেতে হবে গু। আমি মাথা নাড়লাম। ঠিক আছে গি। আমরা নিকটস্থ পুলিশ স্টেশনে গেলাম। সেখানে গিয়ে আমরা সব কথা বললাম। পুলিশ অনুপমকে খুঁজতে লাগল। তারা আমাদের রক্ত পরীক্ষা করল, সেখানে ওষুধের চিহ্ন পাওয়া গেল। অনুপমকে ধরা হলো তার বাড়ি থেকে। তার বাড়ি থেকে পাওয়া গেল কয়েক ডজন বেআইনি ওষুধ, একটি ক্যামেরা, রেকর্ডার এবং অনেক নোটবুক। নোটবুকগুলোতে অনুপম কয়েক ডজন মানুষের উপর তার গবেষণা খেয়ের কথা লিখেছিল। অনুপম ছিল একজন সিরিয়াল ক্রিমিনাল। সে মানুষের উপর বিভিন্ন ওষুধের প্রভাব নিয়ে গবেষণা করত, তারপর সেই গবেষণার ফল তার বইতে ব্যবহার করত। অনুপম আসলে একজন সাইকিয়াট্রিস্ট ছিল না, সে একজন সাইকোপ্যাথ ছিল। পুলিশ অনুপমকে গ্রেপ্তার করল অপহরণ, মাদক প্রযোগ এবং